আচ্ছা, খেয়াল করি তাহলে। ওকে ভাইয়া। দেখেন আমাদের কাছে একটা অঙ্ক দেওয়া আছে, সেটা বলছে এটা হচ্ছে কম্বিনেশন অর্থাৎ সমাবেশ। আমরা একটা অধ্যায়ে দুইটা পার্ট শিখছিলাম বা জানছিলাম, একটা হচ্ছে পারমুটেশন, একটা কম্বিনেশন। দেখেন আমাদের পারমুটেশন পার্টটা শেষ হয়েছে, এখন কম্বিনেশন। আমরা দুইটা তথ্য দিছিলাম, কম্বিনেশন আর পারমুটেশনের মধ্যে পার্থক্য হচ্ছে পারমুটেশন যে অংশটা, সেখানে অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখতে পারবেন বস্তুবাচক বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, আর কম্বিনেশনে ব্যক্তিবাচক বিষয় নিয়ে আলোচনা করা হবে। দেখেন এখানে দেওয়া আছে 4 জন বোলার এবং 2 জন উইকেট কিপার সম্বলিত 15 জন খেলোয়াড় হতে একটি 11 সদস্য বিশিষ্ট দল গঠন করতে হবে। কমপক্ষে 3 জন বোলার এবং 1 জন উইকেট কিপার নিয়ে ভিন্ন ভিন্ন কতভাবে দলটি গঠন করা যাবে। দেখেন প্রথম অংশটা আপনার কাছে কি কি আছে সেটা বলছে, আর পরবর্তী অংশটাতে সত্য বলছে। তাহলে প্রথম অংশ কি বলছিল? 4 জন বোলার আছে, 2 জন উইকেট কিপার আছে, এই মিলে মোট আছে 15 জন। তাহলে ওই 15 জনের মধ্যে 4 আর 2 6 জন, যেটা বোলার আর উইকেট কিপার ওই 15-র মধ্যে আছে। এবার বলছে যে এই 15 জন খেলোয়াড় থেকে 11 সদস্য বিশিষ্ট দল গঠন করতে হবে। এবার সেই আবার একটা তথ্য বলছে কমপক্ষে 3 জন বোলার থাকবে এবং 1 জন উইকেট কিপার থাকবে। তাহলে কমপক্ষে 3, তাহলে সর্বনিম্ন আপনাকে 3 নিতেই হবে, উপরে যাওয়া যাবে, নিচে আসা যাবে না। আর 1 জন উইকেট কিপার, অর্থাৎ উইকেট কিপার 1 জন। দেখেন অঙ্কটা কিভাবে হয়েছে, অনেক সহজ অঙ্কগুলো। প্রথমে দেখেন বলছে সলিউশন, মোট খেলোয়াড় 15 জন, বাদ বোলার 4 জন, পরবর্তীতে বাদ উইকেট কিপার 2 জন, কারণ আমার মোট ছিল কতজন? 15 জন। সেখানে বোলার আছে হুম। 4 জন আর উইকেট কিপার আছে 2 জন, বাদ দিলাম। বাদ দিলে দেখেন তো আমরা একটা তথ্য বের করে নিলাম যে অন্যান্য খেলোয়াড় 9 জন। তাহলে দেখেন আমরা এই যে 15 জন ছিল আমাদের কাছে, এই 15 জনকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা বোলার, একটা উইকেট কিপার আর একটা অন্যান্য খেলোয়াড়। তাহলে আমার বোলার আছে 4 জন, উইকেট কিপার আছে 2 জন, আর অন্যান্য খেলোয়াড় আছে 9 জন। এই সব মিলে 15 জন। তাহলে ওই মোট 15-র ভিতরে আমার বোলার আর উইকেট কিপার ছিল, এই কারণে আমরা তাদেরকে কি করলাম? বের করে নিলাম। অর্থাৎ মোট 15, সেখানে আছে বোলার 4, উইকেট কিপার 2, অন্যান্য খেলোয়াড় 9। আচ্ছা, আমরা এই অংশ থেকে যদি এখন ক্যালকুলেশন করতে চাই, দেখেন তো পরবর্তীতে কি বলছে। পরবর্তীতে বলছে দেখেন 4 জন বোলার, 2 জন উইকেট কিপার এবং 9 জন অন্যান্য খেলোয়াড় থেকে 11 সদস্য বিশিষ্ট ক্রিকেট দল গঠন করতে হবে। অর্থাৎ আমার কাছে যেটা বলা আছে যে আমাদের কাছে 4 জন বোলার আছে, 2 জন উইকেট কিপার আছে এবং 9 জন অন্যান্য খেলোয়াড় আছে, এদের মধ্য থেকে 11 সদস্য বিশিষ্ট ক্রিকেট দল গঠন করতে হবে। দেখেন যেখানে কমপক্ষে 3 জন বোলার, আমাদের বলেই দিছিল না অঙ্কটাতে যে কমপক্ষে 3 জন বোলার থাকবে এবং 1 জন উইকেট কিপার থাকবে। তাই দেখেন বলছে কমপক্ষে 3 জন বোলার এবং 1 জন উইকেট কিপার থাকবে, নিম্নোক্ত উপায়ে দলটি গঠন করা যাবে। আচ্ছা দেখেন, এই যে অংশটা আমরা লিখলাম, যে লাইন চারটা লিখছি, এই লাইন চারটা কিন্তু আমার অঙ্কে যা দেওয়া আছে তাই আমার মতো করে লিখছি। তাহলে আর প্রথম অংশটা আমরা কি করছিলাম? শুধুমাত্র আমাদের যে অঙ্কের 15 জন ছিল, সেই 15 জনের মধ্যে 4 আর 2 ছিল, এটাকে আমরা আলাদা করে নিছিলাম, 4 জন বোলার, 2 জন উইকেট কিপার আর 9 জন অন্যান্য খেলোয়াড়। আচ্ছা, আমরা যদি এটা বের করে নিতে পারি, তাহলে এই অঙ্কটার মধ্যে দেখেন তো মূল বিষয় কয়টা বিষয় আসছে? 3টা। একটা হচ্ছে বোলার, একটা উইকেট কিপার আর একটা অন্যান্য খেলোয়াড়। এই টোটালটা মিলে 15। এতটুকু কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো প্রশ্ন আছে জি। এখানে? না। আচ্ছা, এখন দেখেন পরবর্তী অংশ তাহলে কিভাবে আসছে আমাদের কাছে। পরবর্তী পেজে যাচ্ছি, দেখেন সেখানে কি বলছে। আচ্ছা দেখেন, একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটাকে আমরা প্রথম অবস্থায় চিন্তা করব আমাদের কাছে যে কয়টা বিষয় ছিল তার থেকে একটা বেশি কলাম তৈরি করতে হবে। দেখেন আমার কাছে বিষয় ছিল কয়টা? 3টা, একটা বোলার, একটা তিন। উইকেট কিপার আর অন্যান্য খেলোয়াড়। তাহলে মোট ছিল 3টা, তাহলে আমি একটা বেশি কলাম করছি।
সারি যেখানে কয়টা হবে সেটা আমরা বলতে পারবো না। এখন দেখেন, আমাদের কাছে যে দল গঠন করতে হবে সেটা কয়জনের? 11 জনের, তাই আমরা এখানে 11 লিখে রাখছি। পরবর্তীতে আমাদের বোলার ছিল কয়জন? 4 জন। উইকেট কিপার ছিল 2 জন। আর অন্যান্য খেলোয়াড় কয়জন ছিল? 9 জন। দেখেন আমাদের একটা শর্ত ছিল, শর্ত বলছিল কমপক্ষে 3 জন বোলার এবং 1 জন উইকেট কিপার। দেখেন কমপক্ষে 3 জন বোলার, আমার কাছে মোট ছিল কত? 4। তাহলে কমপক্ষে 3, আমাকে 3 তো নিতেই হবে, 3-এর উপরেও যেতে পারবো। তাহলে 4, দেখেন এই কারণে আমরা প্রথমে নিয়েছিলাম কত? 4 জন। তাহলে 4 জন বোলার। উইকেট কিপার আমার কয়জন নিতে বলছে? উইকেট কিপার আমার 1 জনই নিতে বলছে, তাহলে 1 জন। দেখেন মোট দরকার কতজন আমার? 11 জন। এই কারণে অন্যান্য খেলোয়াড়ে আমার কোনো শর্ত নাই। এই কারণে 4 আর 1 কত হচ্ছে? 5। তাহলে 6 আর 5 11। তাই আমরা অবশিষ্টটা অন্যান্য থেকে নিলাম। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। অর্থাৎ আপনাকে এখানে যে শর্ত দিবে সেই শর্ত অনুযায়ী কাজ করতে হবে। তাহলে আরেকটা শর্ত কি আছে? আমাদের বোলার বলছিল কমপক্ষে 3। তাহলে আমরা 3-এর উপরে 4-এ গেছিলাম, তাহলে 4-এর নিচে এবার নেমে আসি 3। দেখেন 3 জন নিছিলাম। 3 জন। আমার তো উইকেট কিপার 1 জনই বলছিল, তাহলে 3 আর 1 কত? 4। তাহলে অবশিষ্টটা আমার কার থেকে নিতে হবে? অন্যান্য খেলোয়াড় থেকে নিতে হবে। তাহলে মোট দরকার 11। তাহলে 4 আর 3 7 চলে যাচ্ছে, সরি 3 আর 1 4 চলে যাচ্ছে। তাহলে আর অবশিষ্ট থাকে 7 জন, তাই এখানে 7 জন নেওয়া হয়েছে। এই টেবিলটা কি বুঝতে পারছেন? কারোর কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা, এখন দেখেন এই টেবিলের পরিপ্রেক্ষিতে এখন আমাদের অঙ্ক দেখেন তো কিভাবে করা হচ্ছে। দেখেন এখানে এবং দল এ আর বি এটা দেয়া হয়েছে, অর্থাৎ এখানে দল এ আর দল বি দুইটা অংশ সাজানো হয়েছে। দেখেন দলের ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে। আমরা জানি একটা অংশ আছে এনপিআর আর একটা আছে এনসিআর। এনপিআর আর এনসিআর, এনপিআরটা বলা হয় পারমুটেশনের ক্ষেত্রে, আর এনসিআরটা বলা হয় কম্বিনেশনের ক্ষেত্রে। কম। দেখেন এনসিআর, তাহলে এটা আমরা যে কম্বিনেশনের অঙ্ক সেটা কি আমরা বুঝতে পারছিলাম? কারণ এটা আমাদের কি আছে? ব্যক্তি রিলেটেড আছে। তাহলে ব্যক্তি রিলেটেড যখন আছে সেটা অবশ্যই আমাদের কি কম্বিনেশনের অঙ্ক, আমরা এত সময় শিখছি। তাহলে দেখেন হুম। দল এর ক্ষেত্রে কিভাবে লিখতে হচ্ছে। দেখেন তো 4C4 2C1 9C6 এটা কিভাবে আসছে আমরা একটু খেয়াল করি। আমাদের কাছে এটা তো আমাদের কিছুই না, কারণ এটা আমাদের কি বলছিলাম, এটাই যে 11, 11 জন মোট প্রয়োজন, তাই 11 লেখা হয়েছে। এটাকে আমরা বিবেচনা করব না। আমরা দেখেন এটাকে বিবেচনা করব। 4-এ 4, 2-এ 1 আর 9-এ 6। দেখেন তো তাই আসছে না? 4C4 2C1 9C6। ঠিক আছে? এটাই। আচ্ছা, তাহলে মানে 4 জনের থেকে 4 জন, 2 জনের থেকে 1 জন, 9 জনের থেকে 6 জন। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখেন তো কত আসে। যদি আপনারা ক্যালকুলেটর ধরতে চান তাহলে দেখেন ক্যালকুলেটর নিজেরাই পারবেন। 4 শিফট ভাগ দিলে সি আসবে, আবার 4 দেবেন গুণ 2 শিফট ভাগ 1 ইন্টু 9 শিফট ভাগ 6। সম্পূর্ণটা একসাথে দিয়ে সমান দেবেন, দেখবেন 168 আসবে। পরবর্তী দেখেন আরো একটা লাইন আমাদের আছে, তাহলে ওই লাইনটা কিভাবে হবে কেউ বলতে পারবেন? রাকিব সাহেব, কি অবস্থা, কথা বলেন না কেন? আমার একটু দেরি হয়ে গেল তো এই জন্য আমি কিছু বুঝতে পারছি না, সব মাথার উপর আচ্ছা, দিয়ে যাচ্ছে। আচ্ছা, মাথার উপর দিয়ে গেলেও সমস্যা নেই, ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। রেকর্ডিংটা দেখবেন, হ্যাঁ আমি ওই মাত্রই শুরু করলাম, অল্প একটু আলোচনা হয়েছে সামনে। তাহলে আপনি রেকর্ডিংটা দেখবেন, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আর যে প্রশ্ন থাকবে আগামী ক্লাসে আবার করবেন। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এখানে কি আসছে। দল এর ক্ষেত্রে 4C4 2C1 9C6। আচ্ছা, এর পরের লাইনটা কি হতে পারে বলেন? বি, বি সারিটা কি হতে পারে পির ক্ষেত্রে হবে বলেন শুনি। 4C, না, 4C3 হ্যাঁ, ইন্টু 2C1 ঠিক ইন্টু আছে। 9C7। 9C7, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে দেখেন দ্বিতীয় অংশটা আমাদের এভাবে আসবে বির ক্ষেত্রে। আমরা দেখি। দেখেন বি এর ক্ষেত্রে দেখেন ঠিক একইভাবে আসছে 4C3 2C1 9C7।
তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে কত? 208। 268, 288। তাহলে দেখেন আমরা একটা সত্য শিখছিলাম, পারমুটেশনের অঙ্কে একটা রিকোয়ারমেন্টে যদি একাধিক ক্যালকুলেশন করতে হয় তাহলে সেটাকে আমরা গুণ করতাম। আর এখানে মনে রাখবেন, একটা রিকোয়ারমেন্টে একাধিকবার ক্যালকুলেশন করলে ওইগুলো যোগ করতে হয়। তাহলে দেখেন একটা একটা অঙ্ক করছিলাম, তার মধ্যে একাধিক ক্যালকুলেশন, অর্থাৎ কি মোট দল। তাহলে এ দল আর বি দল টোটালটা যোগ করে আমাদের মোট দল হবে। তাই দেখেন লিখছি, সুতরাং মোট দল গঠন করা যাবে 168 প্লাস 288 সমান 456 ভাবে। ঠিক আছে? কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, কারণ এই অঙ্কগুলো খুবই সহজ। দুই একটা অঙ্ক বুঝতে পারলে আপনি দেখবেন এই অঙ্ক সবই পারবেন। কৃষ্ণা ম্যাম, আপনি কি নতুন জয়েন করেছেন? আচ্ছা, প্রশ্ন আছে কারোর? তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি, পরেরটা। দেখেন বলছে, বিবিএ সম্মান পরীক্ষায় ব্যবসায় গণিতের 10টি প্রশ্ন সমান দুই ভাগে ভাগ করা হয়েছে। তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, তবে কোনো গ্রুপ হতে 3টির বেশি উত্তর দেয়া যাবে না। কত উপায়ে 5টি প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে? তার মানে এখানে বিষয়টা কি? মোট প্রশ্ন আছে 10টা, দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, তাহলে প্রত্যেকটা ভাগে কয়টা করে পড়ছে? 5টি করে। এই 5টি থেকে আমাকে, অর্থাৎ এই পাঁচটি পাঁচটি, মোট দুইটা গ্রুপ, এই 10টি থেকে আমাকে কয়টির উত্তর দিতে হবে? 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু কোনো বিভাগ থেকে 3টির বেশি দেওয়া যাবে না। তার মানে একটা বিভাগ থেকে 3টা দিলে আর একটা দিতে হবে 2টা। আর অন্যভাবে যদি বলি, যেখান থেকে 3টা দিছিলাম ওইখানে যদি 2টা প্রশ্নের উত্তর দিই, তাহলে আরেক পার্ট থেকে দিতে হবে কয়টা? আমার কাছে 3টা। তাহলে এই অংশটা এখানে আছে। তাই দেখেন তো আমাদের কিভাবে আসছে অঙ্কটা। সলিউশন বলছে, বিবিএ ব্যবসায় গণিতের 10টি প্রশ্নকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে আপনি এভাবে লিখতে পারতেন, বিবিএ সম্মান পরীক্ষার ব্যবসায় গণিতের 10টি প্রশ্নকে সমান দুই ভাগে ভাগ করা হলে প্রতি ভাগে প্রশ্ন হয় 10 ভাগ 2 সমান 5টি। এবার বলছে আমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, তবে কোনো গ্রুপ হতে 3টির বেশি উত্তর দেয়া যাবে না। দেখেন, সেটাকে আমরা সাজাইছিলাম কিভাবে। দেখেন তো আমাদের কাছে মোট প্রশ্ন উত্তর দিতে হবে কয়টা? 5টি গ্রুপে থেকে। প্রথম ভাগে আছে 5টি, দ্বিতীয় ভাগেও আছে 5টি। তাহলে গ্রুপ এ থেকে দেখেন 3টা 2টা, আর গ্রুপ বি থেকে 2টা 3টা। 3। প্রশ্ন আছে কারোর? না। এর থেকে কি সহজ কিছু মনে হয় অঙ্ক? যা আছে দেখেন খুবই সহজ, শুধু ওই টেবিলটা করতে পারলে আপনার অঙ্ক কমপ্লিট। দেখেন তো পরের অংশে কি হচ্ছে। তাহলে গ্রুপ এর ক্ষেত্রে কত হবে? 5C3 ইন্টু 5C2। দেখেন, 5C3 5 ইন্টু 5C2 into ক্যালকুলেশন করলে আসছে 100 ভাবে। এবার গ্রুপ বি, 5C2 ইন্টু ফাইভ ফাইভ সি সি থ্রি টু আর হচ্ছে ফাইভ, হ্যাঁ C3। সি থ্রি ঠিক আছে না? রাকিব সাহেব, কি বোঝা গেল? হ্যাঁ, অঙ্ক সহজ হ্যাঁ কিন্তু অনেক। বুঝতে পারি। আচ্ছা, কিন্তু আমরা কেমন করে বুঝবো যে এটা হচ্ছে কম্বিনেশন? পারমিটেশন তো হতে পারে। কি বলছিলাম? দুইটা অংশ, একটা সব সময় আপনাকে বিবেচনা করতে হবে দুইটা কথা। দেখেন বলা আছে, সাজানো আর বিন্যাস করা বলা থাকলে পারমুটেশন, আর অন্য কিছু বললেই সেটা কম্বিনেশন। সেখানে গ্রুপ হতে পারে, স- দল হতে পারে, এইগুলা বললেই আপনার কম্বিনেশন। গ্রুপ, দল অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তিবাচক হয়, অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তিবাচক হয়, কম্বিনেশনে। কম্বিনেশন। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এখানে 100 + 100 দুইটা অংশ আসছে। তাই দেখেন, সুতরাং মোট 5টি হুম, প্রশ্নের উত্তর দেয়া যাবে দুইটা। 100 + 100 সমান 200 ভাবে। ঠিক আছে? জি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি, দেখি এরপরে কি আছে। আচ্ছা দেখেন,
7টি সরলরেখার দৈর্ঘ্য যথাক্রমে 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার। দেখাও যে একটি চতুর্ভুজ গঠন করার জন্য 4টি সরলরেখা কত প্রকারে বাছাই করা যাবে। মনে রাখবেন, ত্রিভুজ সম্পর্কিত, চতুর্ভুজ সম্পর্কিত অর্থাৎ জ্যামিতিক সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসে সেটা অবশ্যই কম্বিনেশনে করতে হবে। এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন, জ্যামিতি সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসে সেটা অবশ্যই আপনাকে কম্বিনেশনে করতে কম্বিনেশন। হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন বলছে 7টি বাহু আছে আপনার কাছে বা 7টি রেখা আছে, সেখানে একটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 4 5 6 7 এভাবে বিভিন্ন 7 প্রকার সেন্টিমিটারের 7টি বাহু আছে বা সরল রেখা আছে। দেখাও যে একটি চতুর্ভুজ গঠন করতে হবে। আচ্ছা, একটি চতুর্ভুজের কয়টি বাহু? 4টি। 4টি। 4টি বাহু। সেটা দেখেন, চতুর্ভুজ এমন হতে পারে সেটা একটা আয়তক্ষেত্র হতে পারে, সেটা একটা রম্বস হতে পারে, সেটা একটা সামান্তরিক হতে পারে। তাহলে চতুর্ভুজ হবে অর্থাৎ তার 4টা বাহু থাকবে, 4টা বাহু নিয়ে সে কি হচ্ছে আমার দেখার দরকার নেই, কিন্তু মূলত সে হতে হবে একটা চতুর্ভুজ। আচ্ছা, বর্গক্ষেত্রও কি একটি চতুর্ভুজ? হ্যাঁ। হ্যাঁ, 4টি বাহু দ্বারা বর্গক্ষেত্রও আবদ্ধ একটি ছিদ্র। চতুর্ভুজ, আয়তক্ষেত্রও একটি চতুর্ভুজ, ট্রেফেজিয়ামও একটি চতুর্ভুজ, অর্থাৎ 4টা যার বাহু আছে তারা একটা চতুর্ভুজ। আচ্ছা দেখেন সমাধান, 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 7টি সরল রেখা থেকে একটি চতুর্ভুজ গঠন করতে গেলে প্রতিবার 4টি করে বাহু নিয়ে মোট চতুর্ভুজ গঠন করা যাবে। দেখেন, যেটা করতে হবে সেটা আমরা লিখলাম, বললাম কি 1 থেকে 7 পর্যন্ত যে বাহু আছে, আহ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট 7টি সরলরেখা থেকে একটি চতুর্ভুজ গঠন করতে গেলে প্রতিবার কয়টি করে নিতে হবে বাহু? 4টি করে বাহু নিতে হবে বা 4টি করে সরলরেখা নিতে হবে, নিয়ে মোট চতুর্ভুজ গঠন করা যাবে। দেখেন, তাহলে মোট বাহু আছে কয়টা আমার কাছে? 7। 7টি। নিতে 7। হবে কয়টা? 4টা। 4টি। 4টা। তাই 4p7, সরি 4c7, 4c7। 7 দেখেন, এনসিআর ক্যালকুলেশন কি মনে আছে? এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। দেখেন ঠিক সেভাবে ভাঙাইছে, 7 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 - 4 ফ্যাক্টোরিয়াল। সূত্র কি ছিল? এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তার মানে উপরেরটার ফ্যাক্টোরিয়াল ভাগ নিচেরটার ফ্যাক্টোরিয়াল, আর নিচেরটার সাথে গুণ সম্পর্কে উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? জি। হ্যাঁ দেখেন, 7 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল আসে 5040, 4 ফ্যাক্টোরিয়াল 24, 3 ফ্যাক্টোরিয়াল 6। ক্যালকুলেশন করলে আসে 5040 ভাগ 144, 35 ভাগ। এই একবারে তো উত্তর দেওয়া যায় ডাইরেক্ট 35। আচ্ছা, দেয়া যায়, কিন্তু আমি বলেন তো কেন এমন বড় করলাম? কারণ এইটা মনে হয় সহজে উত্তর, সহজ তো শর্টকাট, এই জন্য উত্তর, শর্টকাট হ্যাঁ করা যাবে। উত্তর সহজ বলতে না, অঙ্কটা 4 মার্কসের আসবে, 3 লাইনে হয়ে যেত, সে কারণে আমরা একটু ডিটেলসে করে দিলাম। ঠিক আছে? তাইলে এই যে আর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 7 - 4, আবার বুঝিনি মানে আমি। দ্বিতীয় লাইনটা ভাই আমি খেয়াল করিনি। কোনটা এটা? হ্যাঁ। তাহলে এন ফ্যাক্টোরিয়াল অর্থাৎ উপরেরটার, আর ফ্যাক্টোরিয়াল হুম। নিচে, তার মানে নিচেরটার 4 ফ্যাক্টোরিয়াল। এবার নিচে গুণ সম্পর্কে উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল, n মাইনাস আর এন মাইনাস ফ্যাক্টরিয়াল। আর, তার মানে 7 - 4। ঠিক আছে? ও, আচ্ছা, তারপরে দেখেন ক্যালকুলেশন কমপ্লিট। আর ইন্টু n - r। হ্যাঁ, আর ইন্টু এন মাইনাস। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন আপনারা সবাই, ধন্যবাদ সকলকে। ভাইয়া, বলেন। বলতেছি ওই যে পয়েন্ট তো খারাপ হয়েছে এখন, ওই বোর্ড চ্যালেঞ্জ করছি, আর চাইলাম যে ওইটাই যদি সমস্যা হয় তাহলে পরীক্ষা দেবো, ওই একটা সাবজেক্ট তো মার্কেটিং। ও তখন আচ্ছা কি আচ্ছা, হ্যাঁ জানা হ্যাঁ, আছে যে পরীক্ষা দেন, ওইটা কবে? পরীক্ষা ওটা কি সি প্লাস আসছে নাকি তার নিচে, নাকি ফেল আসছে? খালি সিআইসি আমার তো মনে করেন ইয়াসের ওই। দরকার নেই, বোর্ড সায়েন্সের দরকার নেই, আপনি পরীক্ষা দেন, ওখানে 1200 1300 টাকা খরচ, ওর থেকে আপনি পরীক্ষা দেন 1200 টাকা দিয়ে। আমার পরামর্শ এটা, আহ, কারণ খুব বেশি তা রেজাল্ট এখন চেঞ্জ ওই হয় না। পরীক্ষা দেবো কিভাবে, মানে ওইটার ওটা আবেদন ওটা করতে হবে ওটা আবার? ওই যে এই যে আবার ফার্স্ট ইয়ার আসবে, এদের ফর্ম ফিল আপের সাথে আপনারা করতে পারবেন।
ফার্স্ট ইয়ার তো মনে করেন ওদের পরীক্ষার তো ওদের মানে ওই যে ফর্ম ফিল আপ মানে হয়নি, আশা হয়ে গেছে না তো। না, ওদের 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 পরীক্ষা তো এবার হবে, এখনো কিছুই হয়নি ওদের। হ্যাঁ এবার হবে। হ্যাঁ, হ্যাঁ। ওদের ফর্ম ফিল আপের সাথে আপনিও ফর্ম ফিল আপ করবেন। মানে ওদের ডেট দিলে তো ওই ডেটের হ্যাঁ সাথে ইয়ে হ্যাঁ করতে হবে। হ্যাঁ, ওদের সাথে করবেন। ঠিক আছে ভাই।